প্রথম বিষয় আপনাদের সামনে তুলে ধরি, ইলন মাস্কের সাপকে ভারতে কি পাঠাচ্ছেন ট্রাম্প? সার্জিও গোর তাকে করা হচ্ছে ভারতের মার্কিন রাষ্ট্রদূত। আর সার্জিওকে সাপ বলেছিলেন ট্রাম্পের প্রাক্তন বন্ধু ইলন মাস্ক। ট্রাম্প ঘনিষ্ঠ সার্জিও প্রেসিডেন্সিয়াল পার্সোনেল পদে আছেন। রাশিয়া ভারত নিয়ে টানাপোড়েনের মাঝে সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প। সার্জিওকে দেওয়া হচ্ছে দক্ষিণ এবং মধ্য এশিয়ার বাড়তি দায়িত্ব। আর এখানেই সব থেকে বড় প্রশ্নের জায়গা যে এই ঘনিষ্ঠ সার্জিওকে দায়িত্ব দেওয়া কতটা তাৎপর্যপূর্ণ গুরুত্ব রাখে আজকের এই আলোচনায়। এক্ষেত্রে প্রথম যে বিষয় যা আপনাদের সামনে তুলে ধরবো সেটা আপনাদের সামনে জানাবার চেষ্টা করলাম। এখন এই সার্জিওকে দায়িত্ব দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ হতে পারে ফলত দেখবার। আমরা এই বিষয়ে প্রথমে আলোচনায় আসবার ডেফিনেটলি চেষ্টা করব, কারণ এর পরবর্তীতে আরও দুটি বিষয় রয়েছে। রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, স্যারকে স্বাগত জানাবো আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং ঠিক এই জায়গাতেই রাজাগোপাল দা, আপনার কাছে প্রশ্ন, সার্জিও তার সম্বন্ধে একটু জানতে চাইবো আপনার থেকে আরো সবিস্তারে, এবং তাকে দায়িত্ব দেওয়াটাতে ট্রাম্প কতটা তাৎপর্য বলে মনে করা হচ্ছে? হ্যাঁ, দেখুন, এই সার্জিও গোর্জ যিনি একজন মানে রাশিয়ান অরিজিন, মানে রাশিয়ায় তার মানে পূর্বপুরুষরা থাকতেন, এবং উনি ট্রাম্পের অত্যন্ত বিশ্বস্ত। হোয়াইট হাউসের বিভিন্ন পদে ছিলেন এবং একেবারে ভীষণ বিশ্বস্ত। ওনার বই টইও ছেপেছেন, পরিবারের লোকদের সঙ্গে নানান জায়গায় গেছেন টাছেন। সাধারণত যে যারা কূটনীতিক হয় তাদের যথেষ্ট, আপনারা জানবেন জন গলব্রেথ, তিনি ভারতে আমেরিকান অ্যাম্বাসেডর ছিলেন। তো এমন একজন মানুষকে ভারতকে পাঠানো হয়, তার প্রজ্ঞা রয়েছে, ভারত সম্বন্ধে, এশিয়া সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে, যাতে করে কি হয় কি দু দেশের সম্পর্ক সেভাবে তৈরি হয়। আমরা রাধাকৃষ্ণ, যিনি আমাদের রাষ্ট্রপতি হয়েছিলেন, উনিও কিন্তু রাশিয়াতে আমাদের ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে গেছিলেন। বিদ্বান মানুষদের এইভাবেই পাঠানো হয়। আমেরিকা থেকে বহু সেভাবে বিদ্বজনেরা এসেছেন, কিন্তু হঠাৎই এরকম একজন পার্সোনাল স্টাফকে উনি পাঠিয়ে দিলেন ভারতবর্ষে, এবং শুধু ভারতবর্ষ না, পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্বে উনি পাঠিয়ে। এর ভূমিকা ইনি যে বিশেষ কিছু করেছেন সেটা বোঝা যাচ্ছে না। একটাই, উনি যে ওনার যে সোশ্যাল মিডিয়া, যেটা নিজের মালিক, যেটা ট্রুথ সোশ্যাল, সেখানে উনি লিখছেন যে ওনাকে প্রচুর লোককে চাকরি দিয়েছে বা কিছু করেছে কোভিডের সময় ইত্যাদি। কিন্তু তার যে ফরেন পলিসি সম্বন্ধে তার যে প্রজ্ঞা আছে, ভারত সম্বন্ধে বিশেষ জ্ঞান আছে, এরকম কিন্তু কোথাও লেখা টেখা নেই বা তার সম্বন্ধে জানাও নেই। এরকম একজন মানুষকে উনি পাঠাচ্ছেন ভারতবর্ষ, মানে একেবারে বিশ্বস্ত লোক দরকার। ভারত কি করছে সে না করছে, আমেরিকার সম্বন্ধে তার ভাবনা কি, ভারত কি রাশিয়ার সঙ্গে বা চায়নার সঙ্গে নতুন বন্ধুত্ব করবে, এই খবরগুলো এই লোকটাকে দিয়ে উনি বোধহয় জানতে চাইছেন। এর ফলে যেটা হওয়ার সম্ভাবনা আছে, এরা বিশ্বস্ত লোকরা যখন এসে পড়ে বুঝেছেন দুটো দেশের মাঝখানে, তখন এমন কিছু এরা করে বসে বা এদের জানার আগ্রহ তৈরি হয় যাতে দু দেশের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, বুঝেছেন। এই সার্জিও গোর হয়তো ভারতের এমন কিছু কথা বলে উঠলেন, এমন কিছু জিনিস করতে চাইলেন, এটা ভারত সরকারের কাছে আপত্তিজনক হতে পারে বা বুঝেছেন সংবেদনশীল হতে পারে। তার ফলে কিন্তু উনিও ট্রাম্পকে সন্তুষ্ট করার জন্য যা খুশি করে বেড়াবেন। তার ফলে আমাদের যেটা দুশ্চিন্তা, ভারত আমেরিকান সম্পর্ক অনেকটাই তলানির দিকে গেছে, সেটা না আরো খারাপের দিকে যায়, এইটা কিন্তু একটা ভাবনার বিষয় হয়েছে। হ্যাঁ, আরেকটা বিষয়, অর্থাৎ বাড়তি নজরদারি ভারতের ওপর দেখার জন্যই, মানে কড়া নজরদারিতে ভারতকে রাখার জন্যই কি এই সার্জিওকে পাঠানো? হ্যাঁ, মোটামুটি তাই তো মনে হচ্ছে। যদি আপনার ইচ্ছে থাকতো যে ভারতের সঙ্গে সম্পর্ক আপনি ভালো করবেন, তাহলে আপনি কূটনীতিতে যারা অভিজ্ঞ, দীর্ঘদিন বিভিন্ন দেশে কূটনীতির সঙ্গে কূটনীতিক কাজে ছিলেন বা ভারত বিশেষজ্ঞ, তাদেরকে আপনি যদি পাঠাতেন, তাহলে ভারত কিন্তু অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেই মানুষটাকে গ্রহণ করতো এবং তার সঙ্গে তার মাধ্যম দিয়ে কী করে আমেরিকার সরকারের সঙ্গে সে দেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক করা যায় সেই নিয়ে ভাবত। কিন্তু ওটা পার্সোনাল স্টাফ, ব্যক্তিগত কাজ উনি করেছেন হোয়াইট হাউসে, এরকম একজন লোককে যদি ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হয় রাষ্ট্রদূত হিসাবে, ভারতও তো ভাবতে পারে আমরা, হ্যাঁ আমাদের দেশ এত পুরনো দেশ, যার ইতিহাস আমেরিকার থেকেও পুরনো, তাকে তুমি এরকম একটা তোমার গৃহ কর্মচারীকে পাঠিয়ে দিলে, যেটা কি তুমি তাহলে ভারতবর্ষকে সেই চোখে দেখছো, তোমার লক্ষ্যটা কি বোঝা যাচ্ছে না। সুতরাং
যে কাজটা ট্রাম্প করলেন, একদিকে কিন্তু ভারতকে অবমাননাও করা হলো। এরকম একজন স্টাফকে যদি পাঠিয়ে দেওয়া হয়, রাজাগোপাল দা, ভারতের তাৎপর্য কিভাবে খুঁজবে? মানে আপনি যেটা বলেছেন খুব ইম্পর্টেন্ট জায়গা, ভারতের তরফ থেকে কি পদক্ষেপ থাকতে পারে? না না, আমরা দেখুন, ওরা যাকে খুশি পাঠাতে পারে। হ্যাঁ, ওরা কাকে পাঠালো আমরা তো অসম্মান করতে পারি না। যাকে পাঠাবে তাকে আমাদের গ্রহণ করতে হবে। সে যদি ভারত বিরোধী কোনো কাজ অতীতে করে থাকে, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে একে রাষ্ট্র দূত হিসেবে গ্রহণ করতে অসুবিধে আছে, এটা আমরা জানাতে পারি। কিন্তু ভারত বিরোধী কাজ সেরকম করেছেন বলে এখনো খবরে আসে। এখন উনি সেটা যদি ভারত সরকারের কাছে খবর আসে, ভারত জানাতেই পারে। কিন্তু ভারতের কোনো এই ব্যাপারে কোনো বক্তব্য থাকবে না। যেই আসুক, বোঝা যাচ্ছে যে আমেরিকা কোনো একটা, যেটা শাহানা বলছে যে হ্যাঁ সার্ভেইলেন্স, একে দিয়ে কিছু গোপন কাজ করার চেষ্টা হতে পারে, কিছু জানার চেষ্টা হতে পারে। তাই আগেকার যারা রাষ্ট্রদূত থাকতেন তাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। কিন্তু এনাকে আমাদের সবসময় নজরে রাখতে হবে যে ইনি কি করতে চাইছেন, কি জানতে চাইছেন, এবং এর সঙ্গে কারা যোগাযোগ রাখছে, যে আতঙ্কবাদীরা যোগাযোগ রাখছে না কি করছে। লোকটাকে এখন খুব নজরে রাখার ব্যাপার এসে গেছে, যেটা কোনোদিন আমেরিকার রাষ্ট্রদূতকে আমরা ভাবতে পারিনি। আমেরিকা একটা বিরাট সম্মানের জায়গা ভারতবর্ষের কাছে, আমেরিকার রাষ্ট্রদূতও সে ধরনের সম্মান পেয়ে এসেছেন। কিন্তু এরকম একজন লোককে যদি বসিয়ে দেওয়া হয়, তখনই আমাদের হয়তো ভয় আসে বা দুশ্চিন্তা আসে যে লোকটাকে কেন পাঠানো হয়েছে, কি সে করতে পারে। সতর্ক তো থাকতেই হবে। সেটা যদি ভারত সরকার করে, কোনো অসুবিধে কিছু নেই। হ্যাঁ, সুতরাং আমার ধারণা সেগুলো তারা নিশ্চয়ই করবে। ও এখন একটা দায়িত্বে আছে, সেই দায়িত্ব থেকে ও ট্রাম্প লিখছেন যে ও যদি দায়িত্বটা নেয় তাহলেই দেখা যাবে। কি হয় না হয় আমরা কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবো। আপনারা যেটা বলছেন ইলন মাস্ক তাকে পছন্দ করতেন না, নিশ্চয়ই ইলন মাস্কের, আমি সে ব্যাপারটা খুব একটা জানি না, সেটা ইলন মাস্ক কেন তাকে সাপ বলেছিলেন। সাপ বলতে গেলে তো বিষধর, যখন খুশি ছোবল মারতে পারে। বোঝা যাচ্ছে হয়তো ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের যে প্রগাঢ় বন্ধুত্ব ছিল সেটা হঠাৎই ভেস্তে গেল। হতে পারে এই লোকটা কিছু করেছে। তো একে দিয়ে যে ভারত পাকিস্তান সম্পর্কটাকে যে আরো খারাপ করতে যাচ্ছে কিনা, হ্যাঁ, এখন সেই পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরো ভালো করতে চাই কিনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেটা সাপের কথাটা আপনারা নিয়ে এসেছেন, আমার মনে হয় এটা খুবই ভাববার ব্যাপার যে হয়তো সাপ হিসেবেই তাকে ব্যবহার করা হবে। গুরুত্ব রাখি আপনি যে কথাটা বলছেন, যে ভাবনার জায়গাটা, এই ভাবনা থেকেই বড় প্রশ্নের জায়গা আবারও মাথা নোয়া থেকে শুরু করেছে পাকিস্তান। কেন বলছি না, ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান। বাংলাদেশ সফরের আগে এটা পাক বিদেশমন্ত্রী তার আগে তিনি বলছেন, মানে শুধু কাশ্মীর নয়, সকল বিষয় নিয়ে আলোচনা চায় পাকিস্তান, তাই তো শাহানা? একদমই, কিন্তু দেশটার নাম তো পাকিস্তান, একটু বিশ্বাস করতে মনে হয় সমস্যা সকলেরই হয়। ইসলামাবাদের সাংবাদিকদের জানালেন ইশাক দার, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদ এবং পিওকে ফেরত নিয়ে আলোচনা চায়, ফের একবার আমেরিকার বশ্যতার শিকার। সত্যি তাই। আর ইসলামাবাদের এই আমেরিকার থেকে যুদ্ধবিরতির বার্তা পেয়েছি জানাচ্ছেন দার। তবে পাকিস্তান যুদ্ধ চায় না বলেও জানিয়েছেন পাক উপপ্রধানমন্ত্রী। ভারতের অপারেশন সিন্দুর কি তবে তারা করছে পাক মন্ত্রীদের? বড় প্রশ্ন। পাকিস্তানের সাথে সত্যিই কি ভারতের আলোচনায় বসা উচিত? ইতিহাসের পথে হাঁটবে পাকিস্তান, নাকি এবার বদলাবে চরিত্র? এই প্রশ্নগুলো বড় প্রশ্ন। আমি এক এক করে এই প্রশ্নে খুব স্বাভাবিকভাবে হয়তো আসবার চেষ্টা করতে হবে শাহান আমাদেরকে। আমি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে রাজাগোপাল দা, ঠিক এই জায়গায় পাকিস্তান তাহলে পরে কি ভাবছে, বা ভারতের তরফ থেকে এবার কি পদক্ষেপ হবে? হ্যাঁ, দেখুন, মানে আলাপ আলোচনাটা কূটনীতির একটা অঙ্গ, বুঝেছেন? এটা আলাপ আলোচনা আমার যদি কোনো পেছনের পরিকল্পনা থাকে, ব্যাকডোর আমার প্ল্যানিং থাকে, তো আলাপ আলোচনা এমনভাবে করবো যাতে আমি বুঝতে দেবো না আমি কি করতে চলেছি। কিন্তু ব্যাকডোর পরিকল্পনার মতন ক্ষমতা এই মুহূর্তে পাকিস্তানের নেই। আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছিলাম তাদের যে কি ক্ষমতা আছে সেটা বোঝা গেছে, সেটা তারা সম্পূর্ণভাবে ব্যর্থ ওদের সামরিক শক্তি সেটা প্রয়োগ দেখাতে। সুতরাং ব্যাকডোরে ভারতের সঙ্গে বিশেষ কিছু করার মতন জায়গা এই মুহূর্তে হয়তো পাকিস্তান নেই। তবে আলাপ আলোচনা চলতে চাইছে, সেটা আমাদের তো নিশ্চয়ই কূটনীতিতে আমরা সবসময় বলি ভারত পাকিস্তান সমস্যা আমরা নিজেদের মধ্যেই মেটাবো। এটা একটা বাইল্যাটারাল সমস্যা, এটা এখানে আমরা আর কারোকে ঢুকতে দিই না। এবং তখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমি যুদ্ধ থামিয়েছি, আমরাও সেটা বলেছি না। উনি হয়তো কোনোভাবে কারোর সঙ্গে অনেক কথা হয়েছে, কিন্তু ওনার জন্য আমরা যুদ্ধ থামিয়েছি এটা আমরা মানতে রাজি নই। পাকিস্তান আমরা দুজনে নিজেদের মধ্যে কথাবার্তা বলেই সিদ্ধান্ত নিয়েছি। যাই হোক, এটা তো ভারতের স্ট্যান্ড,
সুতরাং আলাপ আলোচনা উনি করতে যদি চান, এখন দেখা যাক কি সেখানে উঠে আসে। এখন ব্যাপারটা হচ্ছে যে কাশ্মীর এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর তো আমরা পরিষ্কার বলে দিয়েছি এটা ভারতের অঙ্গ। এখন যদি ওটা, আমার মনে হয় না পাকিস্তান সেটা কোনোদিন ভারতকে ফেরত দেবে যদি না আমরা কেড়ে নিতে পারি। এবং সেটা যে ওরা আলোচনার রাখবে বলে আমারও এখনো মনে হয় না। ওরা আমাদের কাশ্মীর নিয়েই হয়তো আলোচনা করার চেষ্টা করতে পারে, কেন চিরকালই এই একই জিনিসটাই করে এসেছে এবং তার ফলে আলাপ আলোচনা বেশি দূর এগোয়নি। তবে যুদ্ধের একটা তো শিক্ষা ওরা পেয়েছে, এখন সেই শিক্ষাটা কি এখনো পরিষ্কার নয়। যুদ্ধ যেহেতু অল্প দিন হয়েছে, যুদ্ধ করে যদি আমরা বালুচিস্তানকে স্বাধীন করে দিতে পারতাম, কয়েকটা যদি একটা বুঝেছেন মানে যেগুলো আমরা মানে পাকিস্তানকে শিক্ষা দিয়েছিলাম বাংলাদেশের উত্থানের মধ্যে দিয়ে, বাংলাদেশের স্বাধীনতার মধ্যে দিয়ে। এবারও আমরা অনেকে ভেবেছিলাম যুদ্ধটা হয়তো বালুচিস্তান বা এরকম আরো কোনো কারো স্বাধীনতার দিকে হয়তো, এবং সেগুলো যেহেতু হয়নি, পাকিস্তান কতটা শিক্ষা পেয়েছে বোঝা খুব মুশকিল, বোঝা খুবই মুশকিল। তাদের আতঙ্কবাদীদের ঘাঁটি ভেঙে গেছে, এটা সত্যি কথা। আমরাও জানিয়েছি আমরা পাকিস্তানে বিশেষ ক্ষতি করতে চাইনি, আমরা আতঙ্কবাদ যেখানে ঘাঁটি গেড়েছি তাদেরকে শিক্ষা দিতে চেয়েছি এবং মোটামুটি শিক্ষা দিয়ে আমরা ফেরত চলে এসেছি। এখন দেখা যাক যদি আমি বলছি ভারতকে কি চাপে ফেলবার জন্য, মানে খুব স্বাভাবিকভাবে, মানে যেটা একদম প্রথমের আলোচনায় আমরা করছিলাম রাজাগোপাল দা, এবং দ্বিতীয়তে এটা এই মুহূর্তে ভারতের সাথে আলোচনায় প্রস্তুত পাকিস্তান বলে যেটা ইশাকদার বোঝাবার চেষ্টা করছেন, মানে আবারও কি সেই চাপে ফেলাবার কৌশল ভারতকে কি এরকম কিছু মনে হচ্ছে? হ্যাঁ দেখুন, ভারতকে চাপ দেবার আলাপ আলোচনায় তো খুব একটা চাপ দেওয়া যাবে না। এখন আলাপ আলোচনায় যে ওরা যদি বলতে চায় বাণিজ্য শুরু হোক, কেন একটা পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাণিজ্য করে যত তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে আসা যায়, আমাদের ট্রেন লাইন সবই তো চলছে, ট্রেন সার্ভিসটাও চলছে, সব বন্ধ হয়ে আছে এখন। আমাদের প্রায় মানে লেস দেন 1% আমরা যা বিদেশে ব্যবসা করি পাকিস্তানের সঙ্গে হয়, অথচ ব্যবসা বাণিজ্য করার একটা বড় জায়গা আছে। এবং খেয়াল রাখবেন, যদি আপনার ব্যবসা বাণিজ্য সম্পর্ক তৈরি হয় তখন কিন্তু যুদ্ধ বিশেষ করা যায় না, কারণ ব্যবসায়িক স্বার্থটা খুব ইম্পর্টেন্ট। আর্থিক স্বার্থ আপনার রয়েছে, আপনি যুদ্ধ করলে সেগুলো সব নষ্ট হবে। সুতরাং যদি ওরা সত্যিকারের ব্যবসা করতে চায় ভারতের সঙ্গে, ভারতের থেকে কাছের দেশ, ভারত তো বার্তা দিয়ে দিয়েছে সন্ত্রাসবাদ এবং পিওকে নিয়ে আলোচনা ছাড়া কিছু চায় না। এইটাই এখন হচ্ছে যে দেখুন, ওদের সবচেয়ে বড় সমস্যা কিন্তু খেয়াল রাখতে হবে সিন্ধু নদীর জল, বুঝেছেন? এখন বর্ষা যাচ্ছে, এরপরে কিছুদিন পরেই সমস্যাটা ওরা বুঝবে, বুঝেছেন, যে সিন্ধু নদীর জলটা কোথায় যেতে পারে। ওরা হয়তো আলোচনা মানে কিছু হয়তো আমাদেরকে যেটা ডিপ্লোমেসিতে করা হয়, কিছু হয়তো সুবিধে দিয়ে জলটা পাওয়া যায়, সিন্ধু নদীর জল, তোমরা আমাদের জলটা দিয়ে দাও, কেন এর কিন্তু এর ফলটা যেটা হবে পাকিস্তানে তো ধরুন ব্যাপকভাবে কৃষির উপর ইম্প্যাক্ট করবে, পানীয় জলের সমস্যা হবে, তার চেয়ে বড় কথা কিন্তু চারিদিকে কিন্তু মানুষের বিদ্রোহ, সেটা কিন্তু এবার দমন করা খুব মুশকিল হয়ে যাবে। আর পাকিস্তানের নেতা মন্ত্রীদের যে ধরনের ভাষার প্রয়োগ আমরা শুনছিলাম ভারতের উদ্দেশ্যে আসছিল এই জল নিয়ে, সেটাও তো খুব ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ, সেই সব তো মানে ওরা যা খুশি রক্ত মানে রক্ত সিন্ধু বইয়ে দেবে, বইয়ে দেবে, এসব অনেক কথাই বলে, সেগুলোর সঙ্গে ব্যবহারিক যোগাযোগ নেই। এবং আমাদের ভুট্টো পরিবারের ছেলেও যে বলেছে আমাদের খুব কষ্ট লেগে, যে উনি ওইসব কথা বলে দিলেন। কিন্তু এই রাজনীতি করতে গেলে এসব তো বলতে হয়, আপনার নিজস্ব দেশের অডিয়েন্স আছে, তাদের জন্য আপনি এসব কথা বললেন। ওরা জানে যদি রক্ত সিন্ধু বইতে পারতো, যুদ্ধটার সুযোগ ছিল না, যুদ্ধ যখন হলো সুযোগটা ছিল, ওরা তো কিছুই করতে পারে, তাই না? রক্ত বইয়ে দেওয়ার যে কথা আমরা কোনোদিন বলিনি পাকিস্তানের রক্ত, কেননা সেখানে ওরা সাধারণ মানুষ, তাই না? একসময় ভারত পাকিস্তান তো এক ছিল, সেখানকে সাধারণ মানুষের রক্ত আমরা কেন বইয়ে দেবো? ভারত একদম শুরু থেকেই স্পষ্ট করেছে যে সন্ত্রাসবাদের বিরোধিতায় রয়েছি আমরা স্পষ্ট প্রথম থেকেই ছিলাম একদম আমাদের অবস্থা। একদম রাজাগোপাল দা, একটু অনুরোধ করব সঙ্গে থাকুন, কারণ একটা বিরতি আমাদেরকে নিতে হবে, আর ঠিক এই জায়গা থেকে আলোচনা আরো একটা স্তরে নিয়ে যাব। 3 দশক পর শনিবার বাংলাদেশে যাচ্ছেন পাক বিদেশমন্ত্রী ইশাকদারের বাংলাদেশ সফর ঘিরে জোর জল্পনা। 1971-এর পর থেকে প্রায় বন্ধ ছিল ঢাকা ইসলামাবাদ বাণিজ্য। হাসিনার পতনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কের উন্নতি। একদমই তাই। আর দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে উদ্যোগ নেয় ইউনূস প্রশাসন। শিথিল করা হয় পাকিস্তান বাংলাদেশের মধ্যে ভিসার নিয়ম। এপ্রিলেই বাংলাদেশে ঘুরে গেছেন পাক বিদেশ সচিব আমনা বালোচ তৌহিদি। তার পাশাপাশি ইউনূসের সাথেও কিন্তু বৈঠক করতে পারেন ইশাকদার। পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক কি হবে তা ভারত ঠিক করবে না, আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। ইশাকদারের এই বাংলাদেশ সফরের দিকে
নজর রাখছে ভারত। পাকিস্তানের সাথে সখ্যতা বাড়িয়ে হাল কেটে কুমির আনছেন কি মোহাম্মদ ইউনূস, এই প্রশ্নও কিন্তু উঠছে। আর আমি সরাসরি যাবো রাজাগোপাল দার কাছে। রাজাগোপাল দা, কি মনে হয় কোনো একটা জায়গায় গিয়ে কি মোহাম্মদ ইউনূস সত্যি খাল কেটে কুমির আনছেন? মানে গোটা বিষয়টা এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তিন দেশের সম্পর্ক এরপর কোন খাতে বইবে? হ্যাঁ দেখুন, সবচেয়ে বড় কথা কুমির আনুক না আনুক, একটা সময় যে পাকিস্তানি বাংলাদেশের সবচেয়ে বড় প্রগতির পথে অন্তরায় ছিল। বাংলাদেশের মানুষ যারা বেরিয়েছে পাকিস্তান থেকে, কেন তারা মনে করেছে যে পাকিস্তানের একটা আধিপত্য রাখার চেষ্টা এবং বাংলাদেশের যে ভাষার একটা গুরুত্ব রয়েছে সেটাকে দমিয়ে রাখা। বাংলাদেশ তখন ইস্ট পাকিস্তান ছিল, সুতরাং সেইখান থেকে বেরিয়ে আসতে চেয়েছে, কেন পাকিস্তানের যা কিছু এটা বাংলাদেশের মানুষের পছন্দ হয়, তাই করেই তো তারা বেরিয়ে এসেছে। এবং বেরিয়ে এখন কেন যোগ করতে চাইছে, তাহলে কি চাইছে? তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ স্বাধীনতার আগের যে চিত্র ছিল সেখানে ছিল পাকিস্তানের বাংলাদেশের প্রতি শোষণ, কোনো যে তারা সেখানে বাংলাদেশকে সুবিচার করেছে আমরা দেখি। এখন কি কারণে তাদের মনে হচ্ছে যে পাকিস্তান থেকে সুবিচার পাবে? পাকিস্তান এমন একটা দেশ, সবাই মনে করে ভগবান ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না, বুঝেছেন? সেই দেশ থেকে তারা কি সুবিধে পেতে চায়? দেখুন, আমেরিকার স্বার্থ আছে, কেননা এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশনে পাকিস্তান আছে, সেখান থেকে আপনি চীনের উপরে খবরদারি করতে পারবেন, ভারত সম্বন্ধে জানতে পারবেন, তালিবানদের নজর দিতে পারবেন। সুতরাং স্ট্র্যাটেজিক লোকেশনে পাকিস্তানকে আমেরিকা সবসময় ব্যবহার করে। চীনও ব্যবহার করছে ইদানিংকালে, কেননা সে মনে করছে ভারতকে টেক্কা দিতে গেলে পাকিস্তানকে আবার তথ্য আনতে হবে, খবর আনতে হবে। পাকিস্তানকে ডেভেলপ করলে ভারতের একটা জ্বালা তৈরি হতে পারে, এরকম একটা ভাবনা হয়তো তাদের আছে। কিন্তু বাংলাদেশের কি আছে পাকিস্তানকে নিয়ে? কি বাংলাদেশ পাকিস্তান থেকে পাবে? পাকিস্তান কি জিনিস তৈরি করে যেটা বাংলাদেশের কাজে লাগবে? আতঙ্কবাদ ছাড়া তারা কিছু করে না। তো পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে গেলে তো সোজাভাবে তো আসা যাবে না। এখন যে হয় যে আজটা চলে 15-16 দিন লেগে যাবে না? ভারত থেকে যেটা কত দ্রুত যাওয়া যায়, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে যত দ্রুত যাওয়া যায়, পাকিস্তান থেকে অত সম্ভব নয় না। এবং কি জিনিসটা আছে, আমার প্রশ্ন হচ্ছে পাকিস্তানে কি জিনিসটা আছে যেটা বাংলাদেশকে সহজে দিতে পারে? মানে এটা কি ধরে নিতে পারি আমরা যেটা একটা নেক্সাস চালানো হচ্ছে ভারতের বিরুদ্ধে? হ্যাঁ দেখুন, পাকিস্তান যেটা জিনিসটা রয়েছে, ভারতকে বিব্রত করার নানান ব্যবস্থা পাকিস্তান তৈরি করে ফেলেছে। আতঙ্কবাদের নানান ঘাঁটি তারা তৈরি করে ফেলেছে। এখন যদি বাংলাদেশে সেই ধরনের ঘাঁটি যদি এক্সটেনশন করা যায়, একটা বুঝেছেন, একটা ব্রাঞ্চ অফিস করে দেওয়া যায় সেই সমস্ত এক্সটেনশন যেগুলো আতঙ্কবাদীদের, তো অলরেডি তারা নানানভাবে কাজ করছে। সেটাই লক্ষ্য। বা বাংলাদেশ যেহেতু অনেক খোলা জায়গা আছে, বর্ডার আছে, এবং বেশ কিছু রাজ্য আছে যেখানে সরকার যারা আছে তারা অনেকটাই চেষ্টা করে যে কেন্দ্র সরকারকে বিব্রত করা, হয়তো আতঙ্কবাদী ঢুকিয়ে তারা হয়তো এই ধরনের। সেক্ষেত্রে তাহলে রাজাগোপাল দা, ইশাকদারের এই বাংলাদেশ সফরে ভারত বিশেষভাবে কোন কোন জায়গায় নজর রাখবে বলে আপনি দেখছেন? হ্যাঁ দেখুন, কি করতে চাইছে, দু তিনটে জিনিস করা সম্ভব বলে আমার ধারণা। একটা হচ্ছে যে বাংলাদেশকে আণবিক শক্তি কি করে দেওয়া যায় তার ভাবনা চিন্তা করতে পারে। বাংলাদেশ যদিও নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিটি সংক্রান্ত যাবতীয় সই করে রেখেছে, ঠিক আছে, হট করে আণবিক ব্যাপারটা বাংলাদেশে সম্ভব নয়, বুঝেছেন? আগে তাকে বেরিয়ে আসতে হবে। সেটা দেখুন, বেরিয়ে তো যে কোনো দিনই আসতে পারে। এখন তার আগে যদি আণবিক কাজকর্ম নিয়ে ভাবনা চিন্তা করা যায়, পাকিস্তান যেহেতু আণবিক দেশ, এবং আণবিক অস্ত্র যদি একবার বাংলাদেশে যদি কোনোভাবে করা যায়, তাহলে হয়তো আমেরিকা থেকে বা বিদেশ ইউরোপ থেকে সাহায্য কমে যাবে। কিন্তু সে কিন্তু ভারতকে, এই যে বোকামিটা তো করতে চাইছে, ভারতকে জব্দ করবে, যেটা পাকিস্তানের লক্ষ্য, সেইটা কিন্তু লক্ষ্য থাকতে পারে এক নম্বর। আচ্ছা। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই যে এলইটি, জৈশ-ই মোহাম্মদ, বাংলাদেশের যে সমস্ত আরো যে সমস্ত যে আনসারুল বাহিনী যেগুলো আছে, এটিবি বাংলা যাকে বলে, এটিবি যেটা, হ্যাঁ, আনসারুল্লাহ টিম বাংলা, এবং জামাতের বেশ কিছু গোষ্ঠী আছে যারা অত্যন্ত তারা ভারতবর্ষে বিদ্বেষ ছড়ানো, ভারতের কি করে আতঙ্কবাদ ছড়ানো যায়, তাদেরকে আরো ট্রেনিং কি করে দেওয়া যায়, অস্ত্রশস্ত্র কি করে দেওয়া যায়। একেবারেই সবাই আমি সময় নেই বলে ধন্যবাদ আপনাকে জানাতে হচ্ছে, কিন্তু যে জায়গাটা আপনি উল্লেখযোগ্যভাবে সবিস্তারে বোঝাবার চেষ্টা করলেন অবশ্যই গুরুত্ব রাখে। ভারতকে যতই চাপে ফেলার কৌশল নেওয়া হোক না কেন, ভারত যে তার যোগ্য জবাব প্রতি মুহূর্তে দেবে তা কিন্তু সময়ের অপেক্ষা। শুধু ওয়েট
অ্যান্ড ওয়াচ, তাই তো শাহানা? একদমই তাই। তবে আমাদের জিরো আওয়ারের সময় এখন শেষ হয়েছে, জিরো আওয়ার এখানেই শেষ করতে হচ্ছে। এরপর খবরের পরবর্তী আপডেট দেখুন দেবারতির সঙ্গে।